নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত বলছি। আজ ইগনুর সংপ্রভা লাইভ ক্লাসে আমি আবার আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। BIA 142 এই কোডে যে আলোচনা রয়েছে জাপানকে কেন্দ্র করে, তার ইতিমধ্যে আমরা 10 ইউনিট অবধি পড়ে ফেলেছি। আজকে ইউনিট 11, ইউনিট 12 এই দুটি ইউনিট নিয়ে আলোচনা করা হবে। এই যে 10 ইউনিট অবধি আমরা পড়েছি, সেখানে আমরা দেখেছি কি করে জাপান তার সামন্ততান্ত্রিক যে ভাবধারা, সেই খোলস থেকে মুক্ত হয়ে ইন্ডাস্ট্রিয়ালি কি করে উন্নত হয়েছে, প্রযুক্তিগত দিক থেকে শিল্প, ব্যবসা, বাণিজ্য, বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন দিক থেকে, দৃষ্টিকোণ থেকে জাপানের যে সরকার, তার যে নেতৃবৃন্দ, যারা উচ্চ সারিতে যারা বসেছিলেন, তারা একটু একটু করে খুব ক্যালকুলেটেড ওয়েতে জাপানকে এমন একটা জায়গায় উত্তরণ করেছিলেন যাতে জাপানকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে, বিশ্ব অর্থাৎ পাশ্চাত্যের যে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাকে সমকক্ষ বলে বিবেচনা করা যায়। এই সমকক্ষ হতে গেলে জাপানকে নিজেকে অনেক সংশোধন করতে হয়েছে। তা না হলে পাশ্চাত্য যে দেশগুলি আধুনিকতার দিক থেকে তারা বিকাশের চরম পর্যায়ে পৌঁছেছিল, সেখানে টোকুগাওয়া শোগুনেটের সময় জাপান ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ। এবং কি করে এই ধীরে ধীরে জাপান শোগুনদের সময় রুদ্ধদ্বার ছিল, অর্থাৎ বিদেশের কাছে যে নিজেকে উন্মুক্ত করেনি, কি করে পেরির মিশনের পরে সে নিজেকে উন্মুক্ত করে দিল সবার সামনে, অর্থাৎ বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল। এবং ইউনাইটেড স্টেটস, তারপরে ব্রিটেন, ফ্রান্স, প্রত্যেকটি এরকম অনেক পাশ্চাত্য রাষ্ট্রের সঙ্গে তারা চুক্তি করেছে। সেই চুক্তিগুলো কিন্তু সমানে সমানে চুক্তি ছিল, সেই চুক্তি ছিল অসম চুক্তি। এবং আমরা আমাদের পাঠে এটাও আলোচনা করেছি যে কি করে জাপান এই বৈষম্যমূলক চুক্তির থেকে বেরিয়ে এসেছিল এবং তারা চেষ্টা করেছিল যে পাশ্চাত্যের সামনে নিজেদের সেই ভাবমূর্তিকে তুলে ধরতে, যাতে পাশ্চাত্যের দেশগুলি এইটা চিন্তা করে যে এই এশিয়াটিক দেশ হিসাবে জাপান কিন্তু কোনো অংশে পাশ্চাত্যের দেশের থেকে কম আধুনিক নয়। মানে এই আধুনিকতা বলতে কি বোঝায়? আধুনিকতা কিন্তু বাহ্যিক নয়, আধুনিকতা হচ্ছে অভ্যন্তরের যে পরিবর্তন। তার জন্য তাকে শিক্ষার ক্ষেত্রে অনেক পুনর্বিন্যাস করতে হয়েছে, তার আইনের পুনর্বিন্যাস বা সংশোধন করতে হয়েছে, এবং শিল্প বাণিজ্যের বিকাশ কি করে হবে সেই দিকে জাপান অনেক ভাবনা চিন্তা করেছে এবং আদান প্রদানের, রপ্তানি আমদানি রপ্তানির উপরে গুরুত্ব দিয়েছে এবং কি করে আমদানিকে কমিয়ে রপ্তানিকে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়েছে। বিদেশ থেকে নানান রকম কাঁচা মাল নিয়ে এসে নিজেদের দেশে উৎপাদন করে জাপান বিশ্বের অন্যান্য পাশ্চাত্য রাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠেছে। পাশাপাশি তাহলে আমরা কি দেখছি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিক সাংস্কৃতিক দিক থেকে জাপান একটা জিনিসের উপর জোর দিয়েছিল,
সেটা হলো যে পাশ্চাত্যের সংস্কৃতির অন্ধ অনুকরণ আমরা করব না। তারা বিভিন্ন বিদ্বজ্জনকে, তারা বড় বড় শিক্ষককে যেমন তারা বাইরে পাঠিয়েছে, তেমনি বিদেশ থেকে অনেক বড় বড় শিক্ষিত মানুষ জাপানে এসে জাপানের ছাত্রকে পড়িয়ে গেছে, জাপানের ইনস্টিটিউশনে তারা পড়িয়ে গেছে। অর্থাৎ এই ভাবধারাটা তারা নিয়েছে, অন্ধ অনুকরণ করেনি, তাকে নিজের মতন করে গড়ে দিয়েছে। এর পাশাপাশি শিক্ষাকে এমন ভাবে বিন্যস্ত করেছে যে ছাত্রদের মধ্যে যাতে দেশের প্রতি যে অর্থাৎ ন্যাশনালিজম, স্বাদেশিকতা, এই বোধটা যেন তাদের মধ্যে জাগে, তারা যেন সম্রাটের প্রতি অনুগত হয়। শিক্ষকদের সেইভাবে ট্রেনিং দিয়েছে যে তোমরা তোমাদের পিউপিলসদের অর্থাৎ ছাত্র মহলকে সেইভাবে তোমরা প্রশিক্ষিত করো। এইটা তারা করেছে। এবং একটা সময় এলো যখন সমর শিক্ষাকেও তারা কি বলল যে সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে। সামরিক শিক্ষা কেন গ্রহণ করতে হবে? অর্থাৎ জাপান চেয়েছিল দেশের মানুষকে এমন ভাবে তৈরি করতে যাতে আকস্মিক কোনো বিদেশি আক্রমণ হলে যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার কাজে এগিয়ে আসতে পারে। তো এই যে সামরিক শিক্ষা, অর্থাৎ জাপান কিন্তু আগের আলোচনায় আমরা বলেছি জাপান কিন্তু সামরিক শিক্ষা এবং যেমন তারা বাণিজ্যের উন্নতি করেছে তেমনি পাশাপাশি কিন্তু সমরাস্ত্র তৈরিতেও তারা মনোযোগ দিয়েছে। এবং এই যে সমরাস্ত্র তৈরি, তার পথ বেয়েই কিন্তু আজকে ইউনিট 11 শুরু। অর্থাৎ এই যে সমরাস্ত্র উৎপাদন করছে, পুরনো জাহাজগুলোকে চেঞ্জ করে নতুন জাহাজ নিচ্ছে এবং নানান রকম বায়ুযান তারা নিচ্ছে আধুনিক। এর কারণ কি? এর কারণ ধীরে ধীরে জাপানে একটা পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতি জাপানকে সমরবাদ উত্থানের পথে নিয়ে গেল। মিলিটারিজম অর্থাৎ সমরবাদের কি করে উত্থান হচ্ছে, যে সমরবাদ প্রশাসনিক ক্ষেত্রেও তারা হস্তক্ষেপ করছে, কোন মন্ত্রী হবে, কে মন্ত্রিসভা গঠন করবে তাও তারা নির্দেশ করছে, কে ওয়ার মিনিস্টার হবে সেটাও তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। যদি কাউকে মন্ত্রিসভা বা ক্যাবিনেট গঠন করতে কাউকে আহ্বান জানানো হচ্ছে, কিন্তু সেটা যদি সামরিক বাহিনীর মনোভূত না হয় তবে তাকে তারা বাধা দিচ্ছে। এবং এইভাবেই যে জাপানের মধ্যে বিভিন্ন সংগঠন গড়ে উঠছে, যেখানে এই তরুণ যে আর্মি অফিসার, নেভির অফিসার, তারা তার সদস্য পদ গ্রহণ করছে এবং এমন এমন সংগঠন তৈরি হচ্ছে যেখানে 50% হচ্ছে সামরিক বাহিনীর লোক। আবার কোনো কোনো সংগঠনে সদস্য পদ লাভের অধিকার একমাত্র সামরিক বাহিনীর ছিল। এমনকি এই নীতিও কার্যকর করা হলো সামরিক বাহিনীর পক্ষ থেকে যে ওয়ার মিনিস্টার হিসাবে এমন ব্যক্তিকে নিতে হবে যিনি কোনো সিভিলিয়ান না, যিনি আর্মি অফিসার বা নেভাল অফিসার, এবং তিনি অবসরপ্রাপ্ত হলে চলবে না, তাকে কর্তব্যরত থাকতে হবে, অর্থাৎ তিনি তার চাকরিতে অ্যাক্টিভ। এই রকম অফিসারকে
ওই সামরিক বিভাগের মন্ত্রী পদে নিযুক্ত করতে হবে। এইরকম যখন পরিস্থিতি, তখন জাইবাৎসু বা শিল্পপতিদের সঙ্গে এই সামরিক বিভাগের একটা বিরোধ বাড়ল এবং এই সামরিক বাহিনীর লোকেরা মনে করত জাইবাৎসুরাই হচ্ছে জাপানের সমস্ত দারিদ্র্যের মূল উৎস। তারা কিছু অধিকাংশ মানুষকে দারিদ্র্যের মধ্যে রেখে নিজেরা সমস্ত সম্পদকে তারা কুক্ষিগত করেছে। আগের দিন আমি বলেছি যে ফার্মারদের মধ্যে, কৃষকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এই শিল্পপতি পরিবারগুলির বিরুদ্ধে। এই ক্ষোভের যে পরিবেশটা, ক্ষোভটা যে ধুমায়িত হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে, এই অপরচুনিটিটাকে সামরিক বাহিনী কাজে লাগিয়ে তাকে আরো সেই কি করে সে প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করতে হয় সেই নিদর্শন তারা তৈরি করে। তার ফলে কি হচ্ছে আমরা দেখছি যে সম্রাট এখানে নামে, এই যে সম্রাট যে একটা সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সংবিধানে কিন্তু সাধারণ মানুষের আনলিমিটেড কোনো রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সেটা হচ্ছে লিমিটেড স্বাধীনতা। এবং এই সম্রাট আবার সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হতো। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 1931-এর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই মধ্যবর্তী পর্যায়ে অন্তর্বর্তীকালে জাপানে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা অত্যন্ত জটিল। এর আগেও আমি আলোচনা করেছি এই জটিল পরিস্থিতি নিয়ে। এই যে 31-এর দশক, 30-এর দশক থেকে একেবারে 50-এর দশক পর্যন্ত জাপানের রাজনৈতিক জটিলতা এবং এই যে সমর বাহিনী, সমরবাদের উত্থান, তারাই কিন্তু ইন্ডালজেন্স দিয়ে জাপানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথে প্ররোচিত করেছিল এবং তারাই জাপানকে পার্ল হারবার আক্রমণ করতে প্ররোচিত করেছিল। এবং বলা যায় এইটাই কিন্তু পরবর্তী, এই যে একটু একটু করে জাপান আগ্রাসী সাম্রাজ্যবাদের দিকে এগিয়েছে, এর ফল যদি আমরা একটা ফার রিচিং কনসিকুয়েন্স দেখি, তারই প্রেক্ষাপটে কিন্তু এই হিরোশিমা নাগাসাকির উপরে বম্বিং করেছিল আমেরিকা। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা এই রাজনৈতিক ঘটনাবলী বা ঘটনা প্রবাহ বলতে পারি, প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটির সঙ্গে কানেক্টেড। কাউকে কিন্তু আইসোলেটেড ভাবে বিচার করা যাবে না। এই যে কোরিয়াতে, মাঞ্চুরিয়াতে জাপানের যে আগ্রাসী নীতি এবং সেখানকার মানুষকে সেকেন্ড সিটিজেন হিসাবে চর্চা করা, তাদের নির্ধারণ করা। এর আগের ক্লাসে আমি বলেছি যে রেশিয়াল কনসেপ্ট, রেস কনসেপ্ট, এবং তারা পুতুল লিভিং তারা মানুষ দিয়ে তারা প্রদর্শনী করাতো। সেখানে বিভিন্ন উপনিবেশ থেকে মানুষ গিয়ে তারা সেখানকার কালচার অনুসারে তারা সেরকম ড্রেস করতো। কিন্তু চীন এতে অংশগ্রহণ করেনি, চীন এর বিরোধিতা করছিল। কারণ জাপান মনে করত যে সে এই এশিয়াটিক কান্ট্রিতে তার কালচার সবার থেকে শ্রেষ্ঠ। একদিকে বলা যায় যে জাপান কিন্তু কোনোদিন, এই যে ভারতবর্ষ যেমন দীর্ঘ বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীন ছিল, অর্থাৎ পরাধীন ছিল, সেই অর্থে কিন্তু জাপানকে কোনোদিনও পরাধীন থাকতে হয়নি। কাজে জাপান মনে করত তার একটা নৈতিক অধিকার আছে এই ইস্ট এশিয়াতে মুক্তি
মুক্তিদাতা বা লিবারেটরের পদটি গ্রহণ করা। এবং জাপান চেয়েছিল একটা লিডার হিসাবে ইস্ট এশিয়াতে এবং এশিয়ার অন্যান্য যে দেশগুলি ছিল তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করে পাশ্চাত্য যে ইম্পেরিয়ালিজম তার বিরুদ্ধে জাপান উঠে দাঁড়ালো। এবং এই বিষয়টি নিয়েই শুরু হলো ইউনিট 12। ইউনিট 12-তে আমরা দেখব যে এই কি করে জাপান রেস যে কনসেপ্টটা সেটার উপরে জোর দিচ্ছে, কিন্তু এখানে একটা স্ববিরোধিতা আছে। এদিকে জাপান নিজেকে লিবারেটর হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করছে, বলছে যে সাম্য প্রতিষ্ঠা করবে এবং কো প্রসপারিটি করবে, একটা ইউনিটি একটা সমতার উপরে সে এই এশিয়ার দেশগুলিকে একটা বন্ধনে আবদ্ধ করবে। কিন্তু এই জাপান আবার তার যে পরাধীন তার অধীনস্থ যে দেশগুলি ছিল সেগুলিকে তার লোকদের কিন্তু অতখানি সুনজরে দেখছে না এবং তাদেরকে সেকেন্ড সিটিজেন মনে করছে এবং রেস বা জাতিগতভাবে মনে করছে যে তারা আমাদের থেকে অনেক বড়, আমরা অনেক সংস্কৃতিগত দিক থেকে আমরা অনেক উন্নত, প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত, এই বিষয়গুলি দেখা যাচ্ছে। পাশাপাশি যে জাপান একসময় ভাষার দিক থেকে চীনের থেকে অনেক কিছু ভাব, এখন দেখা যাচ্ছে জাপান এত উন্নত হয়েছে, জাপানের যে ভাষা জাপানের কাছে শিখতে আসছে বার্মা থেকে, কোরিয়া থেকে, চায়না থেকে এবং বিভিন্ন দেশ থেকে জাপানে আসছে। এমনকি কিছু শরণার্থী জাপানে শেল্টার নিচ্ছে, যারা রাজনৈতিক নেতা তারা এক দেশ থেকে পালিয়ে এসে মনে করুন তারা ইন্ডিয়া থেকে বা অন্য জায়গা থেকে, চায়না থেকে তারা গিয়ে সেখানে শেল্টার নিয়েছে। সেখানে তারা অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক তারা বিভিন্ন সংগঠন তৈরি করেছে। এবং প্রথম দিকে জাপান রেসের উপর যেমন বেশি জোর দিয়েছিল, একটা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ছিল, একটা আগ্রাসী দৃষ্টিভঙ্গি ছিল এই তার অধীনস্থ দেশগুলির উপর, কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে জাপানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং জাপান কিছু কিছু তার অধীনস্থ দেশগুলির প্রতি জাপান কিছু উদারনৈতিক কিছু নীতি প্রবর্তন করছে। এমনকি অং সান নামক নেতাকে সাহায্য করছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে সাহায্য করছে। এবং তোজোর সময় যে ভারতের তো তখন ভারতবাসী নিজস্ব কোনো থাকার জায়গা ছিল না, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু তখন জাপান এই ভারতবাসীর জন্য দিয়েছিল। ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ইউনিট 11 ইউনিট 12টা পরিচালিত হয়েছে। তাহলে মোটামুটি যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হলো এটি হচ্ছে দুটি ইউনিটের সার মর্ম। তো এখানে আমি আবার এবারে আমি ঢুকছি আলোচনায়। একটুখানি আমরা কি বলছি এই স্লাইডে পরিষ্কার বলা আছে যে এই যে দুটো ইউনিট যেটা আমি এতক্ষণ বললাম যে 1930-এর পর জাপানের সমরবাদের উত্থান হচ্ছে এবং তার প্রভাবটা বাড়ছে, প্রত্যেকটা স্তরে তাদের হস্তক্ষেপ দেখা যাচ্ছে। এমনকি শিক্ষা ব্যবস্থাও যে এর প্রভাব বহির্ভূত ছিল না সেই আলোচনাও করলাম। রাষ্ট্র পরিচালনায় সামরিক বাহিনী ভূমিকা সেটাও বললাম। এবং এই সামরিক বাহিনীর মধ্যে দুটো গ্রুপ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই একটা বিবদমান শিবিরে তারা বিভক্ত হয়ে গিয়েছিল।
এই সমরবাদ থেকে আগ্রাসী সাম্রাজ্যবাদের দিকে এগিয়ে যায় জাপান। এবং আর কি দেখছি আমরা, নিজের নিজের যে ভাবমূর্তি, অর্থাৎ সে এশিয়ার মুক্তিদাতা বা লিবারেটর, এই ভাবমূর্তিকে বজায় রাখার জন্য জাপান এশিয়ার বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনকে জাপান সমর্থন জানিয়েছিল। এটা হচ্ছে যে সিনপসিস যেটা আমি আলোচনা করেছি, এখানেও সেটা বলা আছে। 1931 থেকে 1941 এই যে সময়কালটা আমি বলছিলাম না, যে খুব জটিল এই সময়কালটা, একজন একটার পর একটা ক্যাবিনেটের পরিবর্তন হচ্ছে, কোনো একজন নেতা প্রাইম মিনিস্টার ক্যাবিনেট তৈরি করলো, তাকে তারপর সে হঠাৎ খুন হয়ে গেল, তাকে হত্যা করা হলো, তারপরে আরেকজন আসছে। ওই জন্য এই যে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের আগে পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা জাপান ছিল। পুরাই তামিমা, পুরোপুরি যে উদার পন্থা যেটা মিজি রেস্টোরেশনের প্রথম পর্বে আমরা দেখেছি উৎপাদিত হলো, গণতন্ত্র ধ্বংস হলো এবং এক শ্রেণীর সামরিক নেতা এবং সামরিক ভাবাপন্ন রাজনীতিবিদ এখানে একটা প্রতিক্রিয়াশীল একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করল। এবং তারা একদিকে যেমন দেশের ভিতরে হত্যালীলা চালালো, তাদের পছন্দ মতো লোক যদি না বসে তাকে হত্যা করে তাকে সরিয়ে দিল। অপরদিকে তারা বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে কি করে দেশ অঞ্চল অতিরিক্ত অঞ্চল জাপানের অন্তর্ভুক্ত করবে, সে আগ্রাসন নীতিকেও তারা প্রশ্রয় দিতে থাকে। এবং দেখা যাচ্ছে 1889 থেকে 1945-এর মধ্যে প্রধানমন্ত্রীদের 50%ই সামরিক নেতা ছিলেন। আমি এটা বলেছি, আলোচনা করেছি এবং এটাও বলেছি যে 1889-এর যে সংবিধান সেটা কিন্তু পুরোপুরি গণতান্ত্রিক বা উদারনীতির উপর ভিত্তি করেছিল না। এখানে প্রকৃত ক্ষমতা নিহিত ছিল সম্রাটের উপরে হাতে, যদিও ওপর একটা সংসদীয় ব্যবস্থার পার্লামেন্টারি একটা সিস্টেম প্রবর্তিত হয়েছিল। এবং এটা আমরা কি থেকে প্রমাণিত হচ্ছে, আর্টিকেল 8 এবং আর্টিকেল 11 থেকে এই বিষয়টি জানা যাচ্ছে। সম্রাট সামরিক নেতাদের দ্বারা পরিচালিত হতেন, সেটাও আমি আলোচনা করেছি। এবং সামরিক নেতাদের নির্দেশে কোন বিভাগে কোন মন্ত্রীরা বসবে সেটাও আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধিতা ছিল, কথা উল্লেখ করেছি। জাইবাৎসুদের তারা পছন্দ করতো না এবং জাইবাৎসুদের প্রভাবের জন্য রাজনৈতিক দলগুলো দায়ী বলে তারা উল্লেখ করত। এমনকি 1930-এ যে লন্ডন নেভাল চুক্তি, সেটাকে এটা ছিল বৈষম্যমূলক চুক্তি, সেটা সাধারণ মানুষ যেমন তারা মেনে নেয়নি, সেইটাকে হাতিয়ার করেছিল জাপানের এই সামরিক নেতারা, সামরিক বাহিনী। এবং এই যে সাধারণ মানুষ সমালোচনা করেছিল যে ধীরে ধীরে জাপানের বিদেশি আদর্শ বেড়ে যাচ্ছে, তার ফলে জাপানের নিজস্ব যে সংস্কৃতি তার অধঃপতন হচ্ছে, এই বিষয়গুলিকেও তারা এই সমালোচনাগুলিকে তারা হাতিয়ার করেছিল সামরিক বাহিনী। আরো যে পরিস্থিতিটা আরো জটিল হলো 1937-এ চীন জাপান যুদ্ধের পর। তখন আমরা দেখতে পাচ্ছি একটা জাপানে সবসময় একটা যুদ্ধের পরিবেশ, এই বুঝি যুদ্ধ শুরু হয় এবং তার দিকে চিন্তা করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হলো। এই শিক্ষাটা কিরকমভাবে সামরিক শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে সেটা আমরা বলেছি। 1941-এ এই দিকে দৃষ্টি রেখে শিক্ষাকে পুরো রিমডেল করা হলো এবং শিক্ষা বিভাগ থেকে একটা নতুন শিক্ষা নীতি গ্রহণ করা হলো, নিউ এডুকেশন পলিসি। এবং এই নিউ এডুকেশন পলিসিতে কি বলা হলো,
যে শিক্ষার্থীদের এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা দেশের প্রতি অনুগত থাকে, সম্রাটের প্রতি অনুগত থাকে এবং জাপানের প্রতি অনুগত থাকে, এবং জাপান যে পূর্ব এশিয়াকে যুক্ত করার বা তাকে লিবারেট করার যে বা তার যে একটা সম্প্রসারণের যে ভূমিকা নিয়েছে, সেই যে মিশনটা, সেই মিশনটাকে তারা যাতে অবজেক্টিভকে বুঝতে পারে এবং তার প্রতি যেন তারা সম্মান জানায় সেই মিশনের উপরে। আমরা এটা আলোচনা করেছি যে নিজি সংবিধান জনগণকে যে অধিকার দিয়েছিল তার সীমাবদ্ধ এবং নানা রকম জটিল আইনে বেড়াজালে মানুষকে আবদ্ধ করে ফেলা হয়েছিল। ফলে দেশের অভ্যন্তরে কি হলো, কিছু মানুষ তারা কিন্তু, যেমন কিছু মানুষ তারা চাইতো যে সামরিক প্রশাসন আসুক, তাতে ডিসিপ্লিন তৈরি হবে দেশে। আবার কিছু মানুষ এবং কিছু যারা বুদ্ধিজীবী চিন্তাবিদ তারা মনে করতেন যে সামরিক প্রশাসন দেশকে একটা দুর্নীতির পথে, দারিদ্র্যের পথে ঠেলে দিচ্ছে। তারা বিভিন্ন পত্র পত্রিকায় তারা লিখতে শুরু করলেন যে জাপানের যে সমস্ত সোলজাররা ছিল তাদের যে তারা যে কত কষ্টের মধ্যে দিন যাপন করত, এবং এই যুদ্ধের ব্যয় বহন করতে গিয়ে যে সাধারণ মানুষকে যে কত দারিদ্র্যের সম্মুখীন হতে হচ্ছে সেই সব নিয়ে আলোচনা করতেন তারা। এবং এইরকম যুদ্ধ বিরোধী নানা পুস্তক প্রকাশিত হতো, তার মধ্যে একটা কোবায়াশি তাকেইজির ক্যানারি বোর্ড 1929 এটা প্রকাশিত হয়েছিল। এর ফলে যখন সামরিক বাহিনী দেখছে যারে তাদের বিরুদ্ধে তো একটা প্রতিক্রিয়াশীল একটা দল তারা জেগে উঠছে, তখন আইনকে আরো কঠোর করা হলো এবং 1941-1942 একটা দুটি কঠোর আইন প্রণয়ন করা হলো। একটি হচ্ছে ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি ল, আরেকটি স্পেশাল লজ অন ওয়ার টাইম। এখানে কি বলা হলো, যে দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত রয়েছে এমন কোনো বিষয়ে সাধারণ মানুষ কোনো প্রশ্ন করতে পারবে না, এবং সরকারের কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষ সমালোচনা করতে পারবে না, কারণ সেটা ডিফেন্সের সঙ্গে, তার নিরাপত্তার সঙ্গে যুক্ত। আর কি, যুদ্ধকালীন সময়ে যদি কেউ কোনো ক্রাইম করে, তার যদি মত প্রকাশও যদি করে, সেটাও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। সামরিক নেতাদের কাজটা সহজ হলো কেন না, ওই যে একটু আগে বলেছিলাম দেশের মধ্যে কিছু উগ্র জাতীয়তাবাদী সংগঠন তৈরি হয়েছে এবং এই সংগঠনগুলিকে হাতিয়ার করেছিল সামরিক নেতারা। আর এই সংগঠনগুলি যে পত্র পত্রিকা প্রকাশ করত তাও সমরবাদের শক্তি জুগিয়েছিল। এই সামরিক বাহিনীর অনেক তরুণ অফিসার এই সংগঠনগুলিতে যোগ দিয়েছিল। এমনই একটি সংগঠন তৈরি করেছিল বা তার একটা লিডিং রোল প্লে করেছিলেন কিটা ইক্কি নামক এক নেতা। তা এই সামরিক বাহিনীর যে তরুণ, বিশেষ করে যারা তরুণ অফিসার, তারা অনেকে মিডল ক্লাস থেকে এসেছিল, তারা এখানে যোগ দিল। আবার কেউ কেউ আবার নিজেরা পৃথক সংগঠন তৈরি করেছিল, যেখানে কেবল সেনাবাহিনীর সদস্যরাই সেখানে সদস্য, মেম্বাররাই বা সেনাবাহিনীর লোকজনই সেখানকার সদস্য হতো। এই কিটা ইক্কি তিনি আকাওয়া সুমের সঙ্গে একজোট করে তিনি একটা সোসাইটি করেন, সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ ন্যাশনাল এসেন্স। এই সংগঠন কিসের ওপর জোর দিল, দেশের বাইরে সাম্রাজ্যবাদী নীতি জাপান করুন এবং দেশের ভিতরে সমরবাদ আরো ছড়িয়ে পড়ুন। এছাড়া আর কি কি সংগঠন, 1830-এ সাকুরা কাই বা চেরি ব্লসম নামক একটা দল গঠিত হলো। কে করলেন? লেফটেন্যান্ট কর্নেল হাশিমোতো কিঙ্গোরো। তাছাড়া হায়ার এথিক্স সোসাইটি, ইম্পিরিয়াল ওয়ে সোসাইটি প্রভৃতি। প্রথমটির সদস্য কারা হতেন? অবসরপ্রাপ্ত সেনা অফিসার। আর দ্বিতীয় যে সংগঠন, তারা কিসের ওপর জোর দিয়েছিলেন? যে দল থাকবে না, কোনো রাজনৈতিক দল, এবং
সরকার পুরো অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করবে। 1930-এর পর থেকে তাই আমরা দেখছি সমরবাদ আরো বৃদ্ধি পাচ্ছে তাদের প্রভাব, এবং দেশের ভেতরে এমন এমন সামরিক অভ্যুত্থান হচ্ছে যেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেনা প্রধানদেরও ছিল না। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে সেনা প্রধানরা এদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়েছেন। এমনকি এরা সম্রাটের প্রতিও বিশেষভাবে অনুগত ছিলেন না, যারা এই অভ্যুত্থান করত। এইভাবে সেনাবাহিনীর মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল, গোষ্ঠী। একটা হচ্ছে আরাকি সাদোর নেতৃত্বে কোডোহা বা ইম্পেরিয়াল ফ্যাকশন গ্রুপ, আরেকটা তোজো হিদেকির নেতৃত্বে তোসেই বা কন্ট্রোল ফ্যাকশন গ্রুপ। এই যে প্রথম গ্রুপটি, তারা কিসের ওপর জোর দিতেন? লয়ালটি বা আনুগত্য, দেশের প্রতি আনুগত্য। এবং এই আনুগত্য, সমরবাদের প্রতি আনুগত্য বজায় রাখতে গেলে যে দেশের যে কাঠামোটা, সংবিধানের স্ট্রাকচার, প্রশাসনের স্ট্রাকচারটা পাল্টাতে হবে। আর দ্বিতীয় গ্রুপ, তারা কিসের উপর জোর দিয়েছিল? যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তারা সবসময় যুদ্ধের প্রস্তুতি এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সব কিছুতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ চাই। এবং এই যে কোন গ্রুপ, অর্থাৎ প্রথম গ্রুপের আধিপত্য ধীরে ধীরে বৃদ্ধি পায় কখন? তখন 1931-এ আরাকি সামরিক মন্ত্রী। 1934-এ অর্থাৎ একটা ক্যাবিনেট আসছে, সেটা চলে যাচ্ছে, আবার একটা ক্যাবিনেট আসছে। এবার 1934-এ এলো অ্যাসি সেনজো। তার সময় নাগাতা তেজুয়ান, তার প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই নাগাতার আকস্মিক হত্যাকাণ্ড হলো হঠাৎ করে তিনি নিহত হলেন, এবং এই হত্যার সঙ্গে কিছু সামরিক অফিসার যুক্ত ছিল, তাদের শাস্তি হলো। এবং কিতা ইকি, যিনি এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তিনি এই তাইতিকিরও তার ফাঁসি হল। এরপর থেকে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কোডো গ্রুপ দুর্বল হয়ে পড়ছে। ধীরে ধীরে সামরিক বাহিনীর প্রাধান্য এমন বাড়ছে তারা ক্যাবিনেটে হস্তক্ষেপ করছে, এবং এইভাবেই শুরু হয়ে গেল ক্যাবিনেট অথরিটেরিয়ানিজম। এই ক্যাবিনেট কিন্তু সংসদীয় ক্যাবিনেট নয়, সামরিক উদ্দেশ্য প্রণোদিত ক্যাবিনেট। 1930-এ আকাদা কাইসুকের ক্যাবিনেটের পতন হচ্ছে, তারপরে হিদাকুকি আসছে, কিন্তু তিনিও বাধ্য হচ্ছেন রিজাইন করতে। তারপরে উগাকি কাজুসিকের ক্যাবিনেট আসছে। তিনি যখন ক্যাবিনেট গঠন করতে যাচ্ছেন, তখন সেনারা বলছে না, উনি ক্যাবিনেট গঠনের উপযুক্ত না। এবং তারপরে স্থির হলো যে যারা সেনাবাহিনীতে কর্মরত অ্যাক্টিভ মেম্বার, তারাই সামরিক বিভাগের মন্ত্রী হতে পারে। এরপরে গঠিত হলো কি 1940-এ ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন, দলীয় ব্যবস্থার অবসান হলো, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে গেল, এবং ওদের হয়ে তারা কি বলতে লাগলো? জনমত গঠন করতে লাগলো, যাতে তারা সমরবাদকে সমর্থন করে, তাদের প্রবর্তিত জাতীয় নীতিকে সমর্থন করে। যুদ্ধকালীন সময়ে আস্তে আস্তে, যে সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি, অর্থনৈতিক নীতির পরিবর্তন হচ্ছে, এবং যে র মেটেরিয়াল, কারণ এই যে চীন জাপানের যুদ্ধের সময় তৈল সম্পদের যে খুব প্রয়োজন হয়েছিল, তার জন্য এই তৈল সম্পদ ও আকাশ পরিবহনের উপর রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, এবং এই চীন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হলো এশিয়া ডেভেলপমেন্ট বোর্ডের উপরে। এইটা 1938-এ প্রতিষ্ঠিত হয়। ইস্ট এশিয়া মিনিস্ট্রি, সেটা 1942-এ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে 1938-এ ডায়েট মোবিলাইজেশন ল পাস করেছিল। এর দ্বারা কি বলা হলো? যে শ্রম, শিল্প প্রভৃতি প্রয়োজনীয় কাঁচা মালের উপর রাষ্ট্র তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন পর্যায়ে 1942 থেকে 1944-এর মধ্যে
জাপান তার ক্ষমতার পরিধি তার সাম্রাজ্যবাদ নীতিকে আরো বাড়িয়ে তুলল। 1941-এ জাপান পূর্ব এশিয়াকে গ্রেটার ইস্ট এশিয়া কো-প্রসপারিটি স্ফিয়ার তৈরি করার একটা পরিকল্পনা করলো। অর্থাৎ পুরো পূর্ব এশিয়াকে আমি একটা সুবিন্যস্ত করব এবং তার লিডার হব আমি। এবং এর অধীনে যুক্ত করা হলো চীনকে, মাঞ্চুকুওকে, মাঞ্চুরিয়ার পরবর্তী নাম মাঞ্চুকুও দেওয়া হয়েছিল, এবং জাপান তো থাকবেই তার নেতার উপর। 1941-এ ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন, যেটার কথা একটু আগে বললাম, তারা একটা নোটিশ প্রকাশ করলো বা বেসিক কনসেপ্টস, যে এই নীতির অনুসরণ করা হবে গ্রেটার ইস্ট এশিয়া কো-প্রসপারিটি স্ফিয়ার তৈরি করতে হবে। অর্থাৎ মূল কতগুলি নীতি, গ্রেটার অর্থাৎ বৃহত্তর পূর্ব এশিয়ায় যে একটা পারস্পরিক একটা সমৃদ্ধির একটা অঞ্চল তৈরি করা হবে, বাতাবরণ তৈরি করা হবে, তার জন্য কি কি নীতি নিতে হবে সে সম্পর্কে একটা গাইডলাইন বার করব। এরপর আমরা কি দেখছি, 1941-এর 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করছে এবং ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তার আধিপত্য প্রতিষ্ঠা করছে। একটু আগে যখন আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে জাপান তার অধস্তন দেশগুলিতে তারা কি করতো, সেকেন্ড সিটিজেন হিসাবে দেখতো। এদের মধ্যে কারা ছিল, কোরিয়া, তাইওয়ান প্রভৃতি দেশ। তারা ছিল জাপানের অধস্তন দেশ। তারা তাদেরকে জাপান দ্বিতীয় নাগরিক হিসাবে দেখতো, তাদের যে লোকজনকে, এবং সেখান থেকে শ্রমিক নিয়ে এসে জাপানে কাজ করানো। এবং যত জাপান উন্নতি করছে শিল্পের দিক থেকে আরো বেশি, বিশেষ করে এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জাপানে কিন্তু রপ্তানি যথেষ্ট বেড়ে গিয়েছিল, কারণ ওই সময় পাশ্চাত্য দেশগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই তারা ভীষণ তারা রাজনৈতিক একটা জটিলতার মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল জাপান। মালয়, ফিলিপিন্স, বার্মা, ইন্দোনেশিয়া, ফরাসি ইন্দোচীন, তারা কিন্তু জাপানের যে শাসন তার বিরোধিতা করত। মানে জাপান এদের উপরে এমন ভাবে আধিপত্য বিস্তার করেছিল, এদেরকে সেকেন্ড সিটিজেন হিসাবে দেখতো, এদের নাগরিকদের। সেই জন্য তারা এবং ফরাসি ইন্দোচীন, তার এই ফরাসি ইন্দোচীনের উপরেও জাপান তার আগ্রাসী মনোভাব প্রতিষ্ঠা করেছিল, মনোভাব শো করেছিল তার বিরুদ্ধে। এবং তারা এই কারণে জাপানের শাসনের বিরোধিতা করল। তারা বলল যে জাপানের অধীনে এসে আমাদের তো কোনো উন্নতিই হয়নি, বরং আগে যে ইম্পেরিয়ালিস্ট পাওয়ার ছিল তাদের থেকে তো জাপানের কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। কিন্তু জাপান একটা আউটওয়ার্ড শো করতে কি শুরু করলো, যে আমার নেতৃত্বে একটা প্যান এশিয়ানিজম তৈরি হবে, যে সমস্ত এশিয়া জুড়ে একটা ঐক্য তৈরি হবে কোরিয়া, চীন, জাপানকে কেন্দ্র করে। এবং এই ঐক্যটা কার বিরুদ্ধে, পশ্চিমী শক্তির বিরুদ্ধে। কি আশঙ্কার থেকে এই প্যান এশিয়ানিজম তৈরি করা হয়েছিল এই আদর্শটা, না পশ্চিমী সংস্কৃতির সংস্পর্শে দেশীয় সংস্কৃতি একটু একটু করে হারিয়ে যাচ্ছে, এটা একটা বড় অজুহাত হচ্ছে। দ্বিতীয়, জাপান কখনো সাম্রাজ্যবাদের পদানত হয়নি, কাজে জাপান সংস্কৃতির দিক থেকে অনেক মুক্ত। সেই কারণে জাপানের একটা মুক্তিদাতার ভূমিকা গ্রহণের দায়িত্ব রয়েছে বা দায়িত্ব থাকতেই পারে, এরকম একটা ভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছিল এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে এবং সেই সংস্কৃতির অধীনস্থ মানুষগুলির মধ্যে।
জাপান জাতিগত সমতার উপরে, এই যে একটু আগে আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম, বিবিধ একটা রোল, জাতিগত সমতার উপর জোর দিচ্ছে, কিন্তু আবার তার অধীনস্থ অঞ্চলগুলিকে সে সুনজরে দেখছে না। তো এই যে জাতিগত সমতার উপর যে জোর দিয়েছিল, তার প্রেক্ষাপটটা কিন্তু দেখতে হবে। পাশ্চাত্যের সামনে জাপান নিজের একটা মহান ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেই জন্যেই কিন্তু জাপান এই কো-প্রসপারিটি, এই প্যান এশিয়ানিজম, এই আদর্শগুলোকে তুলে ধরেছিল পাশ্চাত্যের সামনে। যদিও ভিতরে ভিতরে কোরিয়া, তাইওয়ান প্রভৃতি দেশের যে যারা দেশবাসী, তাদেরকে তারা জাপান সুনজরে দেখতো না। আবার কোনো কোনো চিন্তাবিদ তারা আবার জাপানের হয়ে তারা কি বলছেন, যে জাপান উন্নত দেশ, কাজে নেতৃত্ব মানে এশিয়ার সব থেকে উন্নত দেশ ছিল জাপান, কাজে জাপানের নেতৃত্ব দানের, এশিয়ার অন্যান্য দেশগুলোকে নেতৃত্ব দানের অধিকার জাপানের অবশ্যই রয়েছে। এবং এশিয়ার বিভিন্ন দেশ তখন সাম্রাজ্যবাদের অধীনে, কাজে সেখানকার মানুষের কোনো জাতিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, সংস্কৃতিগত স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা ছিল না। জাপান তাদেরকে উন্নত করবে। আবার কেউ বলছেন যে জাপান সম্প্রসারণ নীতি নেবে, তাতে অসুবিধাটা কোথায়? পাশ্চাত্য দেশগুলি যদি কলোনিয়ালিস্ট একটা ভূমিকা নিতে পারে, সাম্রাজ্যবাদী ভূমিকা, সেক্ষেত্রে জাপান যদি এই এশিয়াটিক দেশ রূপে সাম্রাজ্যবাদী ভূমিকা নেয়, তাহলে তো দোষের কিছু নেই, বরং এশিয়ার দেশের একটা ভাবমূর্তি ভালো হবে। এবং যখন রাশিয়া যখন হেরে গেল, আগের দিন আলোচনা করেছিলাম, জাপানের কাছে, তখন এশিয়ার এমনকি চীন দেশ থেকেও বলা হয়েছিল যে জাপান এশিয়ার দেশগুলিকে প্রতিনিধিত্ব করছে পাশ্চাত্যের বিরুদ্ধে। এবং মানুষের মনের মধ্যে এই ধারণা হয়েছিল যে না, পাশ্চাত্য দেশগুলি অত শক্তিশালী নয়, তারা কিন্তু জাপানের কাছেও হেরে যেতে পারে। এবং এই বোধটি, এই ভাবধারা কিন্তু ভারতের বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল। একাধিক সংগঠন তৈরি হয়েছিল যারা এশীয় ঐক্যের কথা বলেছিল। তার মধ্যে নিউ এশিয়া, সিনাজিয়া, এশিয়া সোসাইটি, ইস্ট এশিয়া কমন কালচার সোসাইটি, দেখছেন এগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা কমন একটা কালচার, সাধারণ সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ কেউ ভিন্ন নয়, আমরা যখন ঐক্য গঠন করব, তখন আমরা সব সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যাব। কেউ তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে বজায় রাখতে পারবে না, বা তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের দিকে যদি ছোট হয়, তাও কেউ তাকে অসম্মান করবে না। তো এই প্রথমটির প্রতিষ্ঠাতা ছিলেন আকুবো তোশিমিচি, আর এই যে ইস্ট এশিয়া কমন কালচার সোসাইটি, তার প্রতিষ্ঠাতা ছিলেন একজন রাজকুমার বা রাজপুত্র কোনোফুমি মারু। তো জাপান তো বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত ছিল, কাজে সেই অর্থে এশিয়ার অনুন্নত দেশগুলিকে সাহায্য করার একটা দায়বদ্ধতা কিন্তু জাপানের ছিল। এইটা আমরা দেখতে পাচ্ছি কি, যে হোয়াইট মেনস বার্ডেন বলে ইতিহাসে একটা শ্বেতাঙ্গদের বোঝা। অর্থাৎ এই যে এরা এসেছিলেন, ব্রিটিশ যে এম্পায়ার, তারা এখানে এসেছিলেন এবং তারা কি মনে করেছিল যে আমরা শ্রেষ্ঠ, এখানকার মানুষ বর্বর, আমরা এসে এখানকার যে সংস্কৃতিকে আমরা নতুন ভাবে উদ্ধার করেছি, এখানকার যে অতীতের ভারতের গৌরব আমরা প্রতিষ্ঠা করেছি, এখানকার মানুষ যেভাবে যে অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিল, আমরা তাদেরকে তার থেকে উদ্ধার করেছি। তো জাপানও সেই রকম একটা ভাব জাপানের মধ্যে ছিল। এবং কোরিয়া, চীন ও ভিয়েতনামের কাছে জাপান ছিল ভাষা
এবং শিল্প জ্ঞান শিক্ষার উৎস। এই সব দেশ থেকে জাপানে ভাষা শিক্ষা করতে আসতো, কি করে বাণিজ্যে উন্নতি করা যায় সেই শিক্ষা করতে আসতো। অনেক শরণার্থী আশ্রয় নিত এবং তারা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট যেটা সংগঠন তৈরি করতো, জাপান তাকে সাহায্য করতো। এইভাবে জাপানে দেখা গেল বহু মানুষের আগমন হচ্ছে এবং জাপানের সংস্কৃতির সঙ্গে তাদের একটা আদান প্রদান হচ্ছে এবং একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি জাপান হয়ে উঠছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের জন্মভূমি। এবং 1907-এ অনেকগুলো সংগঠন তৈরি হয়েছিল জাপানি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট। 1907-এ টোকিওতে এশিয়া সলিডারিটি সোসাইটি তৈরি হয়েছিল। এই সংগঠন ভারত, চীন, জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষকে কাছাকাছি নিয়ে এসেছিল। এছাড়া কনকর্ডিয়া সোসাইটি নামক একটা সংগঠন তৈরি হয়েছিল, যারা এই এশিয়ার বিভিন্ন মানুষের মধ্যে যাতে পারস্পরিক একটা ঐক্য বা প্রসপারিটি তৈরি হয় সেই বিষয়টিকে এনশিওর করতে চেয়েছিল। তাছাড়া ইস্ট এশিয়া লিগ অ্যাসোসিয়েশন, ইস্ট এশিয়ান কমিউনিটি, গ্রেটার ইস্ট এশিয়ান প্রসপারিটি স্ফিয়ার প্রভৃতি তৈরি হয়েছিল। অনেক চিন্তাবিদ বলছেন যে জাপান অর্থনীতিতে এত উন্নতি করেছিল তার জন্যই জাপান চেয়েছিল আমি একটা পুরো এশিয়াটিক কান্ট্রিকে ঐক্যবদ্ধ করে আমি তাদের নেতা হব। এইটা এই ঐক্যের পেছনে কাজ করেছিল। তাছাড়া আন্তর্জাতিক পরিস্থিতিতে যে পাশ্চাত্য ছিল এশিয়ার দেশগুলোর বিরুদ্ধে, কাজে তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এশিয়া থেকে কিন্তু একটা শক্তিশালী নেতৃত্বের সত্যই প্রয়োজন ছিল। 1937-এর পর থেকে আমরা কি দেখছি, মাঞ্চুরিয়া দখলের পর জাপানের এই জাতিগত ঐক্যের উদ্দেশ্য এবং এশিয়াটিক যে চরিত্র তার মধ্যে একটি বৈপরীত্য ধরা পড়ছে নাকি। এদিকে জাপান বলছে যে জাতিগত ঐক্য গঠন করবে এবং সব এশিয়াকে এক করবে, কিন্তু জাপান ওদিকে আবার মাঞ্চুরিয়া দখল করছে, সেখানকার যে মানুষদেরকে সেকেন্ড সিটিজেন হিসাবে দেখছে। এই বিবিধ একটা ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1938-এ এজেন্সি ফর রেসিং এশিয়া তৈরি হলো এবং একটা নতুন নিউ অর্ডার প্রবর্তিত হলো এবং সেই অনুসারে কি একটা ভাবধারা তৈরি হলো, জাপানিজ লিগ ফর রাইজিং এশিয়া। জাপান একটা লিগ তৈরি করবে, তার নেতা হবে জাপান, তার উদ্দেশ্য কি হবে, এশিয়ার উত্থান, এশিয়ার দেশগুলোকে রাইজ করবে জাপান এবং এই সংগঠনগুলোকে সরকার সাহায্য দিত। তারপরে তার সদস্য সংখ্যা বাড়তে থাকলো। তো এদিকে চীনের বহু মানুষ তারা এই জাপানে তারা এসেছিলেন, এখান থেকে নানান রকম ভাবধারা গ্রহণ করবেন, তারা সেখানকার ভাষা শিখবেন। চীনে যে গোমিন্টাং এবং কমিউনিস্টরা তারা স্থানীয় ভূস্বামীদের সঙ্গে তাদের একটা এই সময়কালে তাদের একটা দ্বন্দ্ব শুরু হচ্ছিল। কিন্তু চীনের কিছু মানুষ যারা অ্যান্টি কমিউনিস্ট ছিলেন তারা আবার জাপানের এই প্রভুত্বকে স্বাগত জানিয়েছিলেন। তাদের মধ্যে ওয়াং জিনওয়েই একজন ছিলেন। তো তার বিরুদ্ধে চীনের ভিতর থেকে একটা বিরোধিতা শুরু হয়েছিল, যেখানে আমরা দেখেছি যে নানান রকম, আমরা যখন ব্রিটিশ পিরিয়ডে পড়েছি তখন দেখেছি দেশের মধ্যে যখন কোনো দুই দলের বিরোধ হবে সেইটাকে বাইরের শক্তি তাকে কাজে লাগায়। এখানেও তাই 1937-এ চীন জাপান যুদ্ধের পরে তাকে প্রিমিয়ার করে দেওয়া হবে, এই একটা অ্যালিওর করলো জাপান। তারপরে সারা জীবন জাপানের নিয়ন্ত্রণ থেকে তিনি সরকার পরিচালনা করলেন। 1938-এ তিনি সাংহাই ফিরে এসেছিলেন। তার আগে তিনি ইন্দোচীনে জাপানের হয়ে প্রচার করেছিলেন। 1940-এ তিনি রিঅর্গানাইজড ন্যাশনাল গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ চায়না গঠন করেছিলেন এবং পরে তিনি জাপানের সঙ্গে একটা চুক্তি করেছিলেন যে যার জন্য তার যথেষ্ট সুনাম দেখা হয়েছিল, বদনাম হয়েছিল, দুর্নাম হয়েছিল।
এবং তার সরকার এশীয় ঐক্যের পক্ষে জাপানের মতো কমিউনিস্ট বিরোধী ছিল। আস্তে আস্তে যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি এগোচ্ছে, ব্রিটিশদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হলো, কারণ জাপান কিন্তু আগ্রাসী নীতি নিচ্ছে, পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যাচ্ছে, এগোচ্ছে, ভারতের সীমানা স্পর্শ করছে। এবং আমরা সেখানে জানি কলকাতায় একটা মানে জাপানি বোমার আক্রমণের ভয়ে বহু মানুষ কলকাতা ছেড়ে চলে গেছিল। জাপান এই সময় বার্মিজ জাতীয়তাবাদকেও সাহায্য করছে। ওং সান 1941 জাপানের সাহায্য নিয়ে ব্যাংককে বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি গঠন করছে। 1942 জাপান রেঙ্গুন দখল করছে, তাদের নিয়ন্ত্রণাধীনে জাপানের নিজের নিয়ন্ত্রণাধীনে সরকার প্রতিষ্ঠা করছে। 1943 তারা বা মর অধীনে বার্মাকে স্বাধীন বলে ঘোষণা করছে এবং অং সানকে সামরিক বিভাগের মন্ত্রী হিসাবে মনোনীত করছে। কিন্তু আসল ক্ষমতার হ্রাসটা কার হাতে ছিল? জাপানের। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে এই অতিরিক্ত, আমরা দেখেছি ভারতের ক্ষেত্রে পলাশির পরবর্তী সময় যে ব্রিটিশের এত অতিরিক্ত প্রভুত্ব মীর জাফর সহ্য করতে পারেননি, তিনিও সেখান থেকে বেরোতে চেয়েছিলেন। তেমনি অং সান জাপানের যে সন্ধি থেকে বেরিয়ে ব্রিটেনের কাছে সাহায্য চেয়েছিলেন। যাই হোক, 1943 জাপান একটা মিটিং এর আয়োজন করবে, এটাও কিন্তু সেই ঐক্যের বিষয়, মিটিং অফ দ্য অ্যাসেম্বলি অফ দ্য গ্রেটার ইস্ট এশিয়াটিক নেশন। এবং এশিয়ার নেতা হিসাবে জাপান সে সময় কিছুটা নিজেকে সংশোধন করল, বার্মা ফিলিপিনের স্বাধীনতা মেনে নিল, থাইল্যান্ড ও মালয়কে কিছু অঞ্চল ফেরত দিল, স্বাধীন ভারতের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিল এবং ভারতীয়দের বাসস্থানের নিজস্ব ভূমি হিসাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তাদের হস্তান্তরিত হল। নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিও তারা সাহায্যের হাত বাড়িয়েছিল। আমরা জানি কিভাবে ভারতবর্ষ থেকে সুভাষচন্দ্র বোস তিনি পালিয়ে গিয়েছিলেন জার্মানিতে, কিন্তু জার্মানি সেভাবে সাহায্য না করায় তিনি সাবমেরিনে করে তিনি সিঙ্গাপুর এসেছিলেন। সেখানে রাসবিহারী বোস এবং ক্যাপ্টেন মোহন সিং তারা তাকে বরণ করে নিয়েছিলেন এবং তারপরে জাপানিদের সহায়তা এনশিওর করা হয়েছিল এবং তিনি সেখানে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন। তার আগে কিন্তু রাসবিহারী বসু এবং মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং তার আইল্যান্ড তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। যাই হোক, কাঁচামালের জন্য অর্থাৎ পেট্রোলিয়ামের জন্য জাপান ইন্দোনেশিয়াকে অধিকার করেছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখছি স্থানীয় সংস্কৃতিকে জাপান কিছু কিছু উৎসাহ দিচ্ছে। অর্থাৎ আগে যেমন একেবারেই স্থানীয় সংস্কৃতিকে জাপান মানত না, কিন্তু উৎসাহ দিচ্ছে এবং ভাষা ইন্দোনেশিয়াকে জাপান উৎসাহ দিচ্ছে। মালয় এবং জাপানি ভাষা, মালয় ভাষার উপরে পাশাপাশি জাপানি ভাষার উপরে জোর দেওয়া হচ্ছে। কিন্তু ইন্দোনেশিয়ায় সবাই কিন্তু জাপানকে সমর্থন করেনি। মুসলিমরা তারা প্রথম দিকে সমর্থন না করলেও পরে জাপান তাদেরকে মোল্ড করেছিল এবং সুকার্নোকে প্রেসিডেন্ট করা হয়েছিল, মোহাম্মদ হাত্তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল। কিন্তু শীঘ্রই তারা এই ইন্দোনেশিয়া জাপানের প্রতি তাদের আস্থাকে হারিয়ে ফেলবে। তাহলে একটা এন্ড আমরা কি দেখতে পাচ্ছি? পরিশেষে যদি আমরা বলি যে আমরা কিভাবে মূল্যায়ন করব জাপানের ভূমিকা, জাপান অনেক উন্নতি করেছিল, জাপান শিল্প সম্পদে, জাপান প্রযুক্তিগত দিক থেকে সত্যি এশিয়ার লিডার হতে পারে, কিন্তু তার মধ্যে যে স্ববিরোধিতা, গণতন্ত্রকে লিমিটেড ক্যারেক্টার দান, সীমাবদ্ধ ক্যারেক্টার,
সংসদীয় গণতন্ত্রকে অবজ্ঞা করে সেখানে সমরবাদের উত্থান করা এবং সম্রাটকে প্রতীক করে সমরবাদকে সেখানে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাধারণ যে ছাত্রদের মধ্যে জাপানি আগ্রাসনকে সম্মান জানাতে তাদেরকে বাধ্য করা, টিচারদের সামরিক শিক্ষা দান করা এবং তাদেরকে শেখানো যে তোমরা এমন শিক্ষা তোমরা দেবে যাতে তারা জাপানের যে সেই সময়কার যে আদর্শ অবজেক্টিভ বা মিশন তাকে তারা সমাদর করতে শেখে। কিসের আদর্শ, কিসের মিশন? একদিকে জাপান ও প্রসপারিটির কথা বলছে, আমি 11 এবং 12 দুটোর মূল্যায়ন করছি, যে একদিকে জাপান ও প্রসপারিটির কথা বলছে, অপরদিকে আবার জাপান কি করছে, বিভিন্ন তার যে দেশগুলোকে, জাপান কোরিয়া, তারপরে তাইওয়ান প্রভৃতি যে দেশগুলো জাপান গ্রাস করে নিচ্ছে, জাপান মাঞ্চুরিয়াকে গ্রাস করছে। তাহলে এই যে স্ববিরোধিতা এবং গণতন্ত্রের মূল মন্ত্র হওয়া উচিত, বা এই আধুনিক যে জাপান যদি সত্যি আধুনিক জাপান লিড করবে, তাহলে লিডারের প্রকৃত কাম্য কি, লিডারের কাছ থেকে মানুষ কি আশা করে, সবাইকে তার যে আদর্শ সেটা সে বাস্তবেও সে নিজে, এটাই মানুষ লিডারের থেকে আশা করে। কিন্তু আমরা কি দেখছি, যে সেই লিডার কিন্তু প্রতি পদেই তার কিন্তু একটা আদর্শের থেকে একটা স্খলন লক্ষ্য করছি। একদিকে সে মুখে প্রসপারিটির কথা বলছে, অর্থাৎ প্রত্যেকটা তার অধীনে যে এশিয়াতে যে ঐক্য হবে, প্রত্যেকের ভাষার প্রতি সম্মান জানানো হবে, জাতিগত সম্মান জানানো হবে, কিন্তু অনেকাংশেই সেটা কিন্তু মানা হয়নি। তবে এটা ঠিক যে ওই জটিল পরিস্থিতিতে জাপান এশিয়ার বুকে দাঁড়িয়ে জাপান পশ্চিমী যে ইম্পিরিয়ালিজমকে তাদের সঙ্গে মোকাবিলা করা, তাদেরকে চ্যালেঞ্জ করা, এই ক্ষমতা কিন্তু জাপান রাখত। এবং একটা বিষয় কিন্তু পরিষ্কার, সেটা অতীতেও যেমন সত্য ছিল বর্তমানেও তেমন সত্য, সেটা হচ্ছে সামরিকভাবে যদি কোনো দুর্বলতা থাকে কোনো দেশে, তবে সেই দেশ কিন্তু সহজেই অন্য দেশের অধীনস্থ হয়ে যাবে। এবং রাশিয়ার মতন একটা পাশ্চাত্য দেশকে যে পরাজিত করা, সেটা কিন্তু একটা জাপানকে নেতৃত্ব পদে বরণ করার ক্ষেত্রে যথেষ্ট একটা ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু প্রসপারিটি বা পারস্পরিক ঐক্য বজায় রাখার যে আদর্শ আমরা এই ইউনিট 12-এ পেয়েছি, সেটা কতখানি সামগ্রিকভাবে যদি তার মূল্যায়ন করি কতখানি সফল হয়েছিল, সেটা কিন্তু বিচার্য। তবে জাপান কিছু কিছু সংশোধন করেছিল, কিছু কিছু স্বাধীনতা দিয়েছিল তার অধীনস্থ দেশকে। সেই সব কিছুকে জাপানকে যখন আমরা মূল্যায়ন করব, তখন এক পেশে সমরবাদকে মূল্যায়ন করব না, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টসকে যেটি তারা জাপান যে সাহায্য করেছিল যে সেটাও আমরা মূল্যায়ন করব, এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেটার কথাও আমরা মনে রাখবো ভারতবাসী হিসাবে, আজ বিশেষ করে ইতিহাসের ছাত্র হিসাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝেছেন, এই বলেই আমরা